আপনারা জানেন গতকাল থেকে বর্ধমান সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা তার 122তম বর্ষে পদার্পণ করলো। এটা একটা গৌরবের বিষয়। এই বিষয়টাকে সামনে রেখে আমরা দুদিন ধরে অনুষ্ঠান করছি। সাহিত্য পরিষদের জন্মদিনে গতকালের অনুষ্ঠানে আপনারা গেছেন, দেখেছেন বর্ধমানের কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পীরা ব্যাপক সংখ্যায় এসে উপস্থিত, একটা মিলন মেলায় পরিণত হয়েছিল। ঠিক আজকেও আমরা এখানে এসে উপস্থিত হয়েছি অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব, এবং সবচেয়ে বড় কথা আমরা এর মধ্যে আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদের যিনি বর্তমান সম্পাদক ডক্টর রমেন সর মহাশয়কে পেয়েছি, আমরা পরেশ সরকার বর্ধমানের পৌরপতিকে পেয়েছি, এবং আরও অনেক যারা বিদগ্ধ, এবং আরও অনেকে আসবেন। রামশঙ্কর মণ্ডল ইতিমধ্যে বলছেন উনি রাস্তায় উনি আসছেন, এবং আরও অনেকে আপনারা দেখছেন এখানে অনেক বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন। আমাদের সুজিত চট্টোপাধ্যায়, সুজিত চক্রবর্তী, আমাদের অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়, আমাদের বনানীদির এখানে রয়েছেন, আমাদের আমাদের পুরো সমাজসেবিকা আমাদের দীপেন দা, এবং আনোয়ার দা, এবং অনেকেই যারা রয়েছেন, যারা সঙ্গীত শিল্পী বর্ধমানে যারা বিশিষ্ট সবাই রয়েছে। আমরা সবাই মিলে আজকে এখানে আমরা মিলিত হয়েছি মেঘদূত উৎসব, এবং বর্ধমানের যে ঐতিহ্যবাহী সংস্থা, এই সংস্থার যে আপনারা জানেন এখানে বর্ধমানের আজকে নবীন প্রবীণদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। এই বর্ধমান সাহিত্য পরিষদে অষ্টম বঙ্গীয় সাহিত্য সম্মেলনে আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরকেও সম্মান প্রদর্শন করা হয়েছিল। কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কুমুদ রঞ্জন মল্লিক, কত নাম বলবো, সুনীতি চট্টরাজ থেকে আরম্ভ করে বহু মনীষীদের পদধূলি পড়েছিল, এবং তাদেরকেও সম্মান জানানো হয়েছিল। এখন বর্তমানে যারা প্রবীণ এবং নবীন সদস্যদের আমরা চালু করেছি, আমরা বছরের পর বছর ঘুরিয়ে ফিরিয়ে আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি। আজকে অনুষ্ঠানও দেখছেন বর্তমানে এত শিল্পী তারা এসে এখানে সমবেত হয়েছেন। আমরা ঘটা করে অনুষ্ঠান করছি উদয়চাঁদ লাইব্রেরিতে। এরপরে আজকে আমরা সবাই মিলে জন্মদিন উপলক্ষে আমরা রাতের বেলায় একসঙ্গে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, একটা মিলন মেলায় আমরা সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এরকম অনুষ্ঠান এবং বর্ধমান সাহিত্য পরিষদ চলমান এবং দিনকে দিন বেড়ে চলেছেন। আজকেও পৌরসভার সভাপতি বলেছেন যে পৌরসভার যিনি চেয়ারম্যান উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে আমরা বর্ধমানে মহারাজা যেরকম একতলা বিল্ডিং করে দিয়ে গেছেন সাহিত্যকে ওখানে প্রসারিত করার জন্য, সেরকমভাবে দোতলা যাতে হয় উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে দোতলা করা হবে। এবং আমরা বর্তমানে যে বিধায়ক হয়েছেন আমাদের প্রিয় বোন, তার সঙ্গেও আমার কথা হয়েছে, সেও আসবে, তাকেও সম্বোধনা জানানো হবে। আমরা সকলকে নিয়ে, এখানে রাজনীতির নয়, আমরা সকলকে নিয়ে বর্ধমান সাহিত্য পরিষদ যে মহারাজা বর্ধমানের মানুষের কাছে তুলে দিয়েছেন, সেই সাহিত্য পরিষদ রমেশ্বর আজকে এখানে বলে গেলেন যে সারা বাংলায় যে সমস্ত যে জায়গাগুলো আছে তার মধ্যে বর্ধমান সাহিত্য পরিষদ সবচেয়ে বেশি অনুষ্ঠান করে এবং সবচেয়ে বেশি ব্যাপ্তি, এটাও আমাদের কাছে গৌরব। আমাদের বন্ধু কল্লোল চৌধুরী দেখছেন পাশে রয়েছেন, আমাদের আজকে তারাও সম্বোধিত হয়েছে। আমরা প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং সাংবাদিকরা আপনারা সবসময় আমাদের সহায়তা করেন, এবং আমাদের আজকেও দেখলাম আপনার যে ইয়েতে ভালো সুন্দরভাবে কভার হয়েছে কালকের অনুষ্ঠান। আমরা আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য। আজকে 21 জনকে আমরা নবীন প্রবীণদের সম্মানিত করেছি। এছাড়াও যারা সদস্যরা তারা আজকে সম্পাদক এবং কার্যকরী সভাপতিকে দুজনকে সম্মানিত করেছে। আমার নাম কাশীনাথ গাঙ্গুলি, বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। নমস্কার। বঙ্গীয় সাহিত্য পরিষদের শাখা উদ্যোগে আজকে এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমাকে সামিল করার আমি অত্যন্ত আনন্দ বোধ করছি। বিশেষ করে এই শাখার যিনি সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি, তাকে আমি অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি। আমার পাশে বসে রয়েছেন বঙ্গীয় সাহিত্য পরিষদ বর্ধমান শাখার মাননীয় সভাপতি। আমরা যারা বর্ধমানের মানুষ, ছাত্র জীবন থেকেই তারা আমাদের মেজদাকে চিনি।
আমি দেবেশ দাই বলবো, অত্যন্ত কাছের মানুষ আমাদের, তিনি সভাপতি। আমার বাঁ দিকে বসে আছেন শ্রদ্ধেয় আরেক মাস্টারমশাই, বর্তমানে তিনি বর্ধমান পৌরসভার মাথায় রয়েছেন, তাকে শ্রদ্ধা জানাই। আরও গুণীজন রয়েছেন, পেশায় কেউ শিক্ষক, কেউ আইনজীবী, কেউ অন্যান্য প্রফেশনাল রয়েছেন, অধ্যাপনা করছেন, কবিতা, গান, প্রবন্ধ লেখেন। প্রত্যেককে আমি আমার অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি। দেখুন, বঙ্গীয় সাহিত্য পরিষদ আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতিষ্ঠানের এখন দায়িত্ব আমি একটি মফস্বলের ছেলে হিসেবে কলকাতার বুকে গত 3 বছর দায়িত্ব পালন করছি। সেই প্রতিষ্ঠানটার পথ চলা শুরু হয়েছিল আজ থেকে 134 বছর। আগামী 25 জুলাই আমাদের মূল যে প্রতিষ্ঠান বঙ্গীয় সাহিত্য পরিষদ, তার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। আমি প্রথমেই প্রতিষ্ঠানের সম্পাদক হিসাবে আপনাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, যদি সম্ভব হয় ওদিন যদি কলকাতার কোনো কাজে অনুষ্ঠানে যান, আপনারা পরিষদে আসবেন, আমাদের ভালো লাগবে। প্রতি বছর বাংলার অন্যতম কৃতি মানুষ, বিদ্যা চর্চার জগতে যিনি অত্যন্ত নামী মানুষ, তিনি ওখানে প্রতিষ্ঠা দিবসের ভাষণ দেন। আমাদের ভালো লাগে, বিশেষ করে এই কয়েক বছর মূলত কাশিদার উদ্যোগে এই প্রতিষ্ঠানের একটা প্রাণ এসেছে। আমাদের আগে বহু শাখা ছিল, আমাদের বর্তমান বাংলাদেশে শাখা ছিল, নৈহাটি শাখা আছে, বর্ধমান শাখা আছে, এরকম অনেক শাখা ছিল, শিলাইদহে ছিল। এখনো পর্যন্ত মোটামুটি 3টি শাখা আমাদের সাথে সংযোগ রেখেছে। তার মধ্যে অন্যতম বর্ধমান এই শাখা, নৈহাটি শাখার সাথে সংযোগ আছে। আমরা কার্যনির্বাহক সমিতির সভায়, আমাদের যে 37 জনের কার্যনির্বাহক সমিতি প্রতি বছর নির্বাচনের মাধ্যমে হয়, সেখানে আমরা শাখা থেকে একজন প্রতিনিধি চাই। কিন্তু মুশকিল হচ্ছে, আমাদের নিয়ম আছে যে মূল যে সাহিত্য পরিষদের যারা সেখানকার যদি সদস্য না হন, আজীবন বা সাধারণ সদস্য, তাহলে আমরা সেখান থেকে কাউকে নিতে পারি না। আমাদের এখানে কাশীবাবু আগেবার দেবেশদার নাম পাঠিয়েছিলেন, কিন্তু ওই একটাই নিয়ম তো আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়, এবং আমরা সেটা করে নিতে পারিনি। আমরা ভেবেছি যে আমাদের যে বিভিন্ন উপসমিতি আছে, দেবেশদা অত্যন্ত সংস্কৃতি মনস্কের জন্য মানুষ, বা কাশীবাবু যাকেই আপনারা পাঠাবেন, আমরা অন্যভাবে যাতে অন্য কোনো উপসমিতির অনুষ্ঠানে থেকে আসার জন্য বলতে পারি, সেদিকটা দেখতাম। দ্বিতীয় একটা বিষয় আমি আগের বার এসে বলেছিলাম, কিন্তু আমি কোনো পাইনি এখন, যে বঙ্গীয় সাহিত্য পরিষদে প্রায় 1.5 লক্ষ বই আছে। প্রতি সপ্তাহে আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। দ্বিতীয় একটা বিষয় আমি আগের বার এসে বলেছিলাম, কিন্তু আমি কোনো পাইনি এখন, যে বঙ্গীয় সাহিত্য পরিষদে প্রায় 1.5 লক্ষ বই আছে। প্রতি সংখ্যা 10,500-এর উপর। অন্যান্য বিষয় তো দুর্মূল্য বিষয় তো আছে, সমুদ্রগুপ্তের সময়কার স্বর্ণমুদ্রা থেকে শুরু করে সব। তো এই প্রতিষ্ঠানে আমাদের অনেক বইপত্র মানুষের দান করেন, ফলে একাধিক সংখ্যা হয়ে যায়। আমাদের এখন সব থেকে সমস্যা হচ্ছে রমেশ ভবন, পরে আমরা তারাশঙ্করের বসতবাটি কিনেছি, সেখানেও আমাদের বিস্তারিত ব্যাপার চলছে। আমি বলেছিলাম আগেরবারও, আবার বলছি, যদি এখান থেকে আপনারা চিঠি একটা দেন যে আমাদের যে একাধিক কপি আছে যারা দান করেন, আমরা সেই কপিগুলো ঠিক করেছিলাম যে বর্ধমানে, বিশেষ করে আমি যখন আছি, যেহেতু আমি বর্ধমানের ছেলে, আমি চেষ্টা করব একাধিক কপি যেগুলো আছে তার বেশ কিছু বইপত্র আমরা মূল থেকে আমাদের এই শাখায় যাতে আনতে পারি। দ্বিতীয় বিষয় বলি,
প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্মদিন 8-5টা অনুষ্ঠানের থেকে আলাদা। একটু আগে কথা হচ্ছিল, গতকাল থেকে আপনারা শুরু করেছেন, আজকে এসে মনে হলো মেঘদূত। মূলত ছোটবেলা থেকেই শিখেছি আমরা, এটা বিরহের কাব্য। কালিদাসের এই কাব্যকে শুধুমাত্র তো রবীন্দ্রনাথ নন, মূলত রবীন্দ্রনাথের কবিতার সূত্রেই যেন এমন একটা ভাবনা তৈরি হয়ে গেছে যে আষাঢ় মাসের প্রথম দিবসেই কালিদাস এই কাব্য লিখলেন এবং শেষ করলেন। কিন্তু গবেষকরা বলছেন এই কাব্য লিখতে হয়তো কালিদাসের কয়েক মাস চলে গেছে বা বছরও কেটে গেছে। এমন একটি কাব্য যে কাব্যকে অনুসরণ করে শুধুমাত্র আমাদের দেশ নয়, পৃথিবীর বহু দেশ, বহু বিখ্যাত কবিরা এই মেঘদূতের প্রতি তাদের আকর্ষণ জানিয়েছেন, অনুবাদ করেছেন। শুধু অনুবাদ নয়, লেখালেখির জগৎ ছেড়ে চিত্রপট থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে এই মেঘদূত এসেছে। তার একটা বিরহের কাব্য কেন এত জনপ্রিয় হচ্ছে? শুধু রবীন্দ্রনাথের স্পর্শ পেয়েছিল বলে, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের প্রবন্ধে স্থান পেয়েছে বলে? তা কিন্তু নয়। কালিদাসের এই যে কাহিনী, যক্ষের যে কাহিনী, বিরহের কাহিনী, এটি শুধু যক্ষের মধ্যেই সীমাবদ্ধ যদি থাকত, তাহলে এই কাব্যের পরিধি একটা দেশ থেকে অতিক্রম করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ত। বিরহ এমন একটা জিনিস যেটা আমাদের মিলনের থেকেও বেশি আমাদের আকর্ষণ বোধ করা। কারণ দেখবেন, কারণ সেই প্রভাব তো আমরা প্রত্যেকেই জানি, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল আস স্যাডেস্ট থট। বিষণ্ণতা, বিপন্নতা, বিরহই আমাদের মনকে অত্যন্ত সঙ্গবদ্ধ করে। বিপন্নতা থেকে মানুষ নতুন সৃজনের জায়গায় যায়। আমাদের পুরনো দিনের সাহিত্যে, মধ্যযুগের সাহিত্যে বৈষ্ণব পদাবলী দেখুন, শাক্ত পদাবলী দেখুন, যে কোনো, এমনকি আরো পিছিয়ে যখন চর্যাগীতির জায়গায় যাবেন, সেখানেও দেখবেন বিরহ, বিরহ, বিরহ এবং বিরহ। যে কোনো, আমি একটু জাস্ট বৈষ্ণব পদাবলীর কথা বলি। আপনি রাধাকৃষ্ণের প্রণয় গান আপাব বাঙালিকে কিছু না হলেও অন্ততপক্ষে জয়দেবের সময় দ্বাদশ শতক থেকে শুরু করে আজ পর্যন্ত, রবীন্দ্রনাথের থেকে আজ পর্যন্ত আমাদের টানে। জয়দেব তো বলেছিলেন, আমি যে কাব্য লিখছি সেই কাব্য রাজসভার পরিবেশনের জন্য, মধুর রসের কাব্য হবে, শৃঙ্গার রসের কাব্য হবে, কিন্তু মূল যদি ধ্বনিটা শোনেন সেটা হচ্ছে রাধার ক্রন্দন। যে নারী, আপনি যদি যখন আরাধনার, কিন্তু আরাধনাকারী, শ্রেষ্ঠ আরাধনাকারী, তার অভিসারের যে পথগুলো আছেন চৈতন্য পরবর্তীকালীন কবি গোবিন্দ দাস, রাধা যাবেন বর্ষার, এরকম একটি বর্ষার রাত্রে কৃষ্ণের সন্ধানে যাবেন, তার জন্য নিজেকে প্রস্তুত করছেন। কণ্ঠকারী কবরতল মঞ্চিত চিরহিছা, রাত্রির অন্ধকারে পরিজনের বাইরে একজন নারী তার প্রিয়তম, তার আরাধ্যের কাছে পৌঁছাবার জন্য যে অনুশীলন করছেন, সেটা কিন্তু কোনো আনন্দের নয়। আপাতভাবে মনে হবে যে বর্ষার রাত্রিকে তাকে যেতে হবে গ্রামের রাত, কাঁটা ফুটে তার উপর রাগরির বাড়ি ঢাড়ি, কাবুলির বাড়ি ঢেলে রাস্তা পিছন করে অঙ্গুলি চেপে চেপে চলছেন। ঘরে ননদিনী আছেন, স্বামী আছেন, তারা যাতে জানতে না পারেন পায়ের নুপুরটা বেঁধে নিয়েছেন, চিরবন্ধনে বেঁধে নিয়েছেন। এই যে আরাধনা, এই আরাধনার জন্যই তো যজ্ঞের সৃষ্টি হবে, যিনি তার বিরহকে, তার স্ত্রীকে বলতে না পেরে কি করছিলেন? বাগানের পরিচর্যার কাজ করছিলেন। দেবতার বিমুখ, যে তোমাকে কাজ দেওয়া হয়েছে বাগানে, আর তুমি স্ত্রী চিন্তায় মগ্ন, তুমি চলে যাও, তোমার স্বর্গে জায়গা হবে না, তুমি মরতে যাও। শুরু হলো বিরহ। তিনি তা নিয়েই তো মহাকবি কালিদাস যা সৃষ্টি করলেন, তারা যুগ থেকে যুগান্তরে আজও দেখুন, আজকে আমরা এতগুলি মানুষ এক জায়গায় হয়েছি,
পিছনে কিন্তু লেখা হয়েছে মৃত্যু অনুষ্ঠান। কিন্তু মৃত্যু অনুষ্ঠান হলেও আমার ভালো লেগেছে, বিরহকে অতিক্রম করে আজকে আপনারা সবাই মিলেছেন, এক জায়গায় হয়েছেন। এভাবেই থাকুন, আনন্দ করুন, জীবন ছোট, সবাই মিলে আনন্দ করুন, ভালো থাকুন, এটুকু বলে আমি শেষ করছি। ভালো থাকুন। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা। এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। খুব গুরুত্বপূর্ণ পদে আছে, যেমন বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে, এমনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক। এটা আমাদের কাছে ভীষণ বড় গৌরবের। যারা বঙ্গীয় সাহিত্য পরিষদ সম্পর্কে অবহিত নন, তাদের পক্ষে বোঝা মুশকিল যে কি পরিমাণ একটা বিদ্যার একটা আগার বঙ্গীয় সাহিত্য পরিষদ। সেখানে হরপ্রসাদ শাস্ত্রীর লেখা প্রথম বৌদ্ধ সেই দোহা বলি, সেগুলো সেখানে আছে। তো যাই হোক,
উনি যেগুলো বললেন যে সত্যি করে মেঘদূত কাব্য বা বিরহে সমস্ত যেগুলো বড় বড় মহান সাহিত্য তৈরি হয়েছে বিরহে, যারা জয়দেবের কথা বললেন, গীত গোবিন্দম, সেখানে প্রথমে শুরু হচ্ছে সমস্ত অন্ধকার চারিদিকে, সেখানে কোথাও রাস্তায় কিছু নেই। এইটা ভাবলে আমাদের অবাক লাগে যে রাধার কাছে গেছেন নন্দ, জয়দেব শুরু হচ্ছে, গিয়ে বললেন চারিদিকে ঘন অন্ধকার, একটি প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তো এই সময়ে রাধে গৃহণ প্রাপয়া, আমার ছেলে কৃষ্ণ সে একা ব্রজে ভ্রমণ করে বেড়াচ্ছে, রাস্তা খুঁজে পাচ্ছে না, রাধা তুমি যাও ওর পাশে গিয়ে ওকে পথটা দেখাও। ভাবা যায় ছেলের বাপ একটি মেয়েকে, তাও পরকিয়া মেয়েকে বলছে যাও আমার কৃষ্ণের সঙ্গে মিলিত হও, কোথায় এত সুন্দর করে বিবরণ এগুলো দিচ্ছেন। তা আমাদের যা কিছু সুন্দর সাহিত্য, বলেন ইংরেজি সাহিত্যের কথা বলা, সুইটেস্ট সংস আর দোজ দ্যাট এ টেল অফ স্যারেস থট, কিডসের লেখা থেকে খুব সুন্দর বিবরণ। আমরা যা একটু আগে আমাকে পড়তে দিয়েছে সুজিত, অসামান্য পঞ্চম দোল নিয়ে, এবং তাতে এই বৈষ্ণব সাহিত্যের নানা দিক যেভাবে তুলে ধরেছে, বৈষ্ণব সাহিত্য গড়েই উঠতো না, আর বৈষ্ণব সাহিত্য গড়ে না উঠলে বাংলা সাহিত্য প্রাণ পেত না। এবং তার প্রধান কথাটাই হচ্ছে বিরহ। যেমন কালিদাসের বিরহের কথা, স্থিত কান্দা বিরহ করুণা স্বাধিকার প্রণাত্মা, কালকে বলেছিলাম আর বলছি না। তো সেই বিরহের কথা এমনভাবে এসেছে, অথচ দেখুন রাধা কৃষ্ণের বিরহ শ্রীমদ্ ভাগবতম সেটি বৈষ্ণবদের আকর গ্রন্থ, গীতার থেকে গুরুত্বপূর্ণ আকর হিসেবে নেওয়া হয় শ্রীমদ্ ভাগবতমকে। সেখানে কিন্তু রাধার কথা সম্ভবত মানে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী যদি আমরা মানি সর্বসাকে, তাহলে একবার মাত্র আরাধিতা, একবার মাত্র বলা হচ্ছে দশম স্কন্ধে, বলা হচ্ছে ওইটুকু নিয়ে তার রাস যে পর্ব সেটা ব্যাখ্যা দিতে গিয়ে মানে এত সুন্দর লিখছেন শ্রীমদ্ ভাগবতে, আবার সেটাকে রূপান্তরিত করছেন গোবিন্দ দাস, কি সুন্দর। সারদা চন্দ্র পবনমন্দ কুসুমে ভরল বিপিন ভরল কুসুম গম্ভীরে তুল্য মল্লিকা মালতী জ্যোতি মপ্ত মধু করে ভারণী। আর ওখানে বলছে কি, ওখানে শরৎ চন্দ্র সেই এ করে আলো জ্বলছে, তো সেখানে মানে একে বলে যোগ মায়া উপাসিতা, যোগ মায়াকে আশ্রয় করে রাসকুঞ্জ তৈরি হচ্ছে মিলনে, এটা মিলনে, আর পরেরটাই বিরহে। বিরহ মিলনের কেন্দ্রবিন্দু হচ্ছে রাস, সেটা যেমন হয়েছে তেমনি করে বর্ষাও হচ্ছে বিরহ মিলনের থেকে মিলনের কথাটা বেশি করে বলে, সেটা সুন্দরভাবে বলা হয়েছে, সুন্দর করেছে। আগে বলছি না, আমি কি বলবো, সাহিত্য পরিষদ এখন আমাদের বর্তমানে যেভাবে প্রতিনিয়ত অনেক সদস্য আছেন, অনেকে আসছেন, তারা তাদের কর্মকাণ্ড করছেন, এবং তাতে কাশী গাঙ্গুলির ভূমিকা অসামান্য। এবং এখানে যতজন বসে আছেন প্রত্যেকের মানে নাম, তার ঠিকানা, তার পরিচিতি আমি বলতে পারবো না, বা আমার সঙ্গে আছে সুজিত আছে, আমরা বলতে পারবো না, কিন্তু কাশী এত মনে রাখতে পারে প্রত্যেককে। আর আমরা শিক্ষকতা করেছি, আমি শিক্ষকতা করেছি, সুজিত করে, আমাদের সঞ্চিতা করে। কোনো ছাত্রকে যদি ডাকা যায়, ওই তুই বলে ওই পিছনে দাঁত উঁচু হয়ে বল পড়া, সে যে কি মনে বেদনা পায়, এটা যারা শিক্ষক তারা জানে, মাস্টারমশাই জানে খুব ভালো করে। যদি কারোর নাম না বলে, এবং শুধুমাত্র একটি নাম, নেপাল বলতো বাবা, এটা কি হবে, সে যে কি একটা গৌরব বোধ করে যখন মাস্টারমশাই আমার নাম জানে। তো কাশী কিন্তু এই যে নাম জানে প্রত্যেকের, এবং তার সঙ্গে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ, প্রত্যেকে সকালে একটা বিকেলে একটা করে যে মেসেজ পাঠায়, এবং আমি নিশ্চিত জানি এটা নিয়ে অভিমান থাকবে না, কেননা এটা সার্বজনীন, ও এখন সার্বজনীন ব্যাপার এটা, এবং প্রত্যেককে পাঠায়। গুড মর্নিং তাতে দুটি ছবি, গুড নাইট তাতে তিনটে ছবি, এবং এই যে সুন্দর ব্যাপারটি করে, আসলে যত যোগাযোগ থাকে মানুষের সঙ্গে মানুষের, তত আমি পড়ি তো, আমি পড়ি বলি, এটার জন্য জোর একটা হাততালি হচ্ছে, কারণ এটা এই যে সংযোগের যুগ এখন, দ্য লাইফ টুডে ইজ অফ কমিউনিকেশন, সেই যুগে দাঁড়িয়ে। এবং কাশী জানে যে আজকের যুগটা হচ্ছে এআই এর হয়ে গেছে, এআই আমাদের হৃদয়কে কেড়ে নেবে, আমাদের মস্তিষ্ককে গুরুধার করবে, কিন্তু হৃদয়কে কেড়ে নেবে, হৃদয়কে নষ্ট করে দেবে নানা ক্ষেত্রে। কিন্তু কাশী এআই এর সাহায্য নেয় না, সরাসরি লিখে যাবে এবং প্রত্যেকে মনে করিয়ে দেয়। এই যে ব্যাপারটা সংস্থাটা আমাদের বুঝিয়ে উঠছে, আমাদের কতগুলো কর্মসূচি আছে, আমরা দোতলা যদি করতে পারি, আমরা সকলকে বলবো যে পরেশরা আমার দায়িত্বে আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে যেখানে আছেন,
হ্যাঁ, এবং আমাদের ওইটা নিয়েই মানে আমি জানি না কেন পরিবর্তিত হয়েছে পরিস্থিতি, তার মধ্যেও যদি কোনো ফান্ডটার ব্যবস্থা করে আমাদের দোতলাটা করে দেয়, মানে আজকের দিনে সামনে পেলে একটা প্ল্যাটফর্মটা বেড়ে যায়, মানুষটা দেখতে পেলে হ্যাঁ আমরা ভিক্ষাপাত্র বাড়িয়ে দিলাম, আপনি আমাদের দোতলাটা করে দিন, আমাদের খুব বড় একটা ঘর পাবো, আমরা নিয়মিত বসবো, আমাদের সংসারটা খুব বড় হয়ে গেছে, আমাদের সংসারটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আমরা তেঁতুল পাতাতেই বসবো, আমরা খুব সুযোগ তেঁতুল পাতাতে নজরই বসবো, একটু ওপরটা হয়ে গেলে ভালো। তো পরেশদা যদি সেটা পরেশদা অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, একজন হেডমাস্টার মশাই, দীর্ঘদিনের একজন শিক্ষাবিদ। হ্যাঁ, তো এইটাতে আর যেখানে হ্যাঁ খুব ভালো লাগে, সব দিক থেকে ভালো মানুষ। তো যাই হোক, আর একটা কথা বলা উচিত না, তবু মুখে বেরিয়ে আসছে, অনেক দেশ সম্বন্ধে অনেক কিছু শোনা যাচ্ছে, কিন্তু পরেশদা সম্পর্কে কিছু কথা শোনা যায় না। যে বাজারে টাটকা ডিমের থেকে পচা ডিমের দাম বেড়ে যাচ্ছে, সেই বাজারে সেখানে কিন্তু মানে যে এগুলো আসছে না, সেটা খুব গৌরবের, এরকম মানুষরা আছেন বলেই। যাই হোক, আমরা অপেক্ষা করে থাকবো আমাদের দোতলাটি কবে হবে। মহারাজ করে দিয়েছিলেন আমাদের একতলাটাই, তারপর আমরা একটু অংশ পাইনি, আমরা সেটা একটু ক্লাবের কাছে আছে। দোতলাটা মিলে পুরোটা মিলে আমরা খুব ভালো কাজ করতে পারবো, যেন করতে পারি সেই আশাটুকু রেখে আজকে মেঘদূত উৎসব সফল হোক এই কামনা করে আপনাদের প্রত্যেককে সাধুবাদ জানিয়ে আমার বলা শেষ করলে, যারা এসেছেন আমার সভাপতি হিসেবে পরেশদা এবং রমেন সর, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বলা শেষ করে সকলে খুব খুব ভালো থাকবেন। ধরে দিয়ে গেলেন আর কাছে ওইদিকে টানলো, আশঙ্কা ভুল হলো কিনা জানি না, তবে না আমার মনে আছে কাশি আমাকে 3-4 বছর আগে ওই নিচে বোধহয় একটা টয়লেট এবং জলের ব্যবস্থা করে দিতে বলেছিল, এবং আমার সেটা ভালোই লেগেছিল, যেটা করতে পারা গিয়েছিল, হয়তো এখন সকলে ব্যবহার করেন, ওই একটুখানি শুরু করেছিলাম। এখন আজকে আবার দেবের বাবুর মাধ্যমে কাশির আবেদন যে আমি একটু বড় কিছু ভাববার মতো, যাই হোক আপনাকে আমি নিয়ে গেলাম। কথা দিলাম না, কিন্তু শুনলাম না এটাও বললাম। এখন আজকে আমাদের রমেনবাবু, দেবেনবাবু, অনেকে পরিমাণ আমার রয়েছে। সাহিত্য বিষয়ে আর আমি ঢুকবো না, সাহিত্যের যারা বলবেন জুড়িল তারা যথেষ্ট বলেছেন। দিন দিন আয়ুদিন দিনবল দিন তবু আশার নেশা ছুটিল না এই কিতাব। এখন দিন দিন তো আয়ুদিন হচ্ছে, দুর্বল হচ্ছে, কিন্তু এই যে আশা আমার একটা দোতলা হবে, এটা দেখা যাবে, সবাই মিলে ওঠা যাবে, আনন্দ উৎসব করা যাবে, এগুলি আশা। কাজে আমাদের এখন যে পর্যায়ে আমরা, আমি এই বয়সে যেখানে আছি, ছুটির ঘন্টাটা পড়েছে না, আসলে ঘন্টা পড়েছে, 80 হয়ে গেলেই ঘন্টা পড়েছে। এখনকার পড়াই অনুযায়ী তবুও রয়ে গেছে। এই আপনাদের মধ্যে আছে বিরক্ত করি বা বিভিন্নভাবে কথা আপনারা বললেন, সবসময় রাখতে পারা যায় না। একটু আগে সঞ্চয় ছিল, পৌরসভা থেকে 1-1.5 লোক ধীরে ধরে ফেললো, আজকেই বলা দিয়ে দিতে হবে, সেই মায়ের তো সেই মায়ের সব জায়গায় সব রকমের তো মোকাবেলা করতে হয়। আর আপনাদের কাছে এটাই বলার, কাশিকে আমি একটু দুঃখ করে বলেছিলাম 2 দিনের আগে, সাহিত্য
বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্তমানের এই শাখায় তুমি একটু লোকজন বাড়াও, তখন সংখ্যাটা খুব কম ছিল, কম হতো। আর আমি ওকে বলেছিলাম একটু লোকজন বাড়াও। আজকের যেমন দেখে আমার সমস্ত বিশিষ্ট কবি মানুষেরাও সব এখানে উপস্থিত হয়েছে এবং সবাইকে নিয়ে এই যে আনন্দ উৎসব, এই আনন্দ যজ্ঞ, রবীন্দ্রনাথের কথায় আমরা তো এরকম আনন্দই চাই যেখানে সবাই আসতে পারবেন এবং নির্মল আনন্দ। তুমি নির্মল করো, মঙ্গল করে করিল মর্ম বোঝায়। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স, অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।